বাংলাদেশের টি-20 বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে শুরু হবার আগেই। কিভাবে কোন প্রেক্ষাপটে আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি সেটা তো সবারই জানা। আর পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে সুপার 8 পর্বে, সেমিফাইনালে তারা যেতে পারেনি। এই দুটো দল বাংলাদেশ পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে, যেই জন্য পাকিস্তানের 15 সদস্যের স্কোয়াডটা আজকে ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডটাতে অনেক পরিবর্তন, অনেক চমক, অনেক অদল বদল। বাবর আজম, ফকর জামান, সাইম আইয়ুব, নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজদের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের তারা বাদ দিয়ে দিয়েছে। 6 জন ক্রিকেটার নিয়েছে যাদের ওয়ানডে ডেবু এখন পর্যন্ত হয়নি। পাকিস্তানের এই রকম পরিবর্তনের কারণটা কি? বাংলাদেশকে কি তারা লাইটলি নিচ্ছে? বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য কি দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে? তাদের কি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ব্যাপার স্যাপার তো রয়েছে না? সবারই তো রয়েছে, বাংলাদেশের মতো রয়েছে। তাহলে পাকিস্তান এইরকম চেঞ্জের ভিতর দিয়ে কি কারণে গেল? স্কোয়াডটা তাদের কেমন হয়েছে? সবকিছু মিলেই আলোচনাটা করছি। বাবর আজমের বাদ পড়াটা চমক, নিঃসন্দেহে। এটা যেভাবেই বলেন না কেন, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি ব্যর্থ হয়েছেন, 4 পর্নেই ব্যর্থ হয়েছেন। 6 ম্যাচে যে তিনি ছিলেন সেইখানটাতে 100 রানও করতে পারেননি, মাত্র 91 রান বাবর আজম করেছেন। এমনকি যেই লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে, যেই খেলাতে পাকিস্তানের জিততে হবে, নেট রান রেট একটা পর্যায়ে নিয়ে গিয়ে জিততে হবে যেন তারা সেমিফাইনাল খেলতে পারে, ওইরকম একটা ম্যাচে বাবর আজমকে তারা বাদ দিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতা, হ্যাঁ, পাকিস্তান ওই ম্যাচ জিতলো, সেমিফাইনাল খেলতে পারেনি, কিন্তু তারই ধারাবাহিকতায় বাবর আজমকে এই বাংলাদেশের বিপক্ষে সিরিজটা, ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ভাই, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটা আলাদা। টি-20 ফরম্যাটে বাবর আজম কার্যকর কি কার্যকর না, তিনি চলেন কি চলেন না, এই আলোচনা তো অনেক দিন ধরেই চলছে, অনেক সময় ধরেই চলছে। পাকিস্তান এই বাবর আজমকে নিয়ে চেষ্টা করেছে, বাদ দিয়ে চেষ্টা করেছে, আবার বাবর আজমকে নিয়েছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে তো তিনি দলের একটা মেইনস্টে, তিনি একটা খুব ভরসা করার মতো ব্যাটসম্যান।